চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা ক্লাসে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ৩। তোমাদের এখানে পাঠ্য হচ্ছে 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সাহিত্য আছে সেগুলো, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে যে সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলো হচ্ছে কি আমাদের এখানকার পাঠ্য। 47 সালে কি হয়েছিল? 47 সালে ভারত পাকিস্তান দুইটা দেশ তৈরি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দু প্রধান দেশ ভারত এবং মুসলিম প্রধান দেশ হলো কি বাংলাদেশ বা পাকিস্তান। বাংলাদেশ তো পরে আসলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা পাকিস্তান তৈরি হলো। আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। তো ভিডিও শুরুতে বলে রাখি, তোমরা যারা ভিডিও দেখতেছো এটা আমারই ডিপার্টমেন্টের ক্লাসের ভিডিও, আমি সরাসরি ভিডিও করছি। তো এখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে প্রশ্নটা করে রাখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেটা পড়ছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাস 3-এর আমাদের মূল পাঠ্য হচ্ছে 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সাহিত্য প্রকাশিত হয়েছে সেগুলো। আমাদের কিন্তু 2000-এর পরে কোনো সাহিত্যিকের যদি আবির্ভূত হয়ে থাকে তাহলে সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে কাকের চাইতে কবির সংখ্যা বেশি, লেখকের সংখ্যা বেশি? প্রতি বছর যে এই কি বলে বইমেলা আসলে দেখা যায় কত লেখক সাহিত্যিক, তাই না? সবারটা কি পড়া সম্ভব কিনা? সম্ভব না। এক কথায় উত্তর সম্ভব না। আমরা তো কি করব, আমি আমার এই ক্লাসে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ যারা তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা এখান থেকে কি একটা ভালো তথ্য পেতে পারবে। তো যা বলছিলাম যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এই পার্টে 47 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত সব ধরনের সাহিত্যকে কি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই সাহিত্যের ভিতরে আছে তোমার উপন্যাস, কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ সাহিত্য। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে কি আলোচনা করতে হবে। মূলত এই সময়কালটাতে কারা কারা সাহিত্য রচনা করেছিলেন, কারা কারা এই সময় সাহিত্য রচনা করে নাম অর্জন মানে খুব বেশি আলোচিত হয়েছিলেন, সুনাম অর্জন করেছিলেন, তাদের বিষয়টা আমরা এখানে দেখব। তবে এখানে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মূলত একটা কমন প্রশ্ন তোমাদের সবার জন্যই থাকে, তোমরা এটা অবশ্যই ফলো করবে যে তোমরা অবশ্যই 5টা প্রশ্ন ভালো করে শিখবা। সে 5টা প্রশ্ন কি কি? 1947 পরবর্তী বাংলা সাহিত্যের ছোট গল্পের ধারা, 1947 পরবর্তী বাংলা সাহিত্যের কবিতার ধারা, 1947 পরবর্তী বাংলা সাহিত্যের উপন্যাসের ধারা, 1947 পরবর্তী বাংলা সাহিত্যের প্রবন্ধের ধারা এবং 1947 পরবর্তী বাংলা সাহিত্যের নাটকের ধারা। এই 5টা প্রশ্ন খুব ভালোভাবে কে পড়ে নিবে এবং খুব ভালো করে জেনে নিবে, তাহলে মোটামুটি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস 3 প্রশ্নটা বা পরীক্ষাটা কি অনেক বেশি সহজ হয়ে যাবে। তো যারা অনলাইনে ক্লাস করতেছো বা আমার ভিডিওটা দেখতেছো তাদের জন্য আমার পরিচয়টা এখানে দিয়ে রাখি। আমি মেহেদি হাসান, বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক নাই এখন, সরি স্লাইডটা আপডেট করা হয় নাই, সহকারী অধ্যাপক হিসেবে আছি। তো আমাদের প্রথমে আমরা আজকে আলোচনা করব 47 পরবর্তী ছোট গল্পের ধারা। আমরা দেখতে পাই যে 47 সালে ভারত পাকিস্তান নামে দুইটা দেশ তৈরি হয়েছিল এবং দেশভাগের ফলে সাহিত্য চর্চাটা কিছুটা ঝিমিয়ে পড়ে এবং ঢাকাকে কেন্দ্র করে আমাদের বাংলা সাহিত্যের একটা নতুন ধারা গড়ে ওঠে। এর আগে বাংলা সাহিত্যের ধারাটা ছিল কি কলকাতা কেন্দ্রিক, কিন্তু 47 সালের পরে ভারত পাকিস্তান দুইটা দেশ তৈরি হওয়ার পরে বাংলা সাহিত্যের ধারাটা তৈরি হয়েছিল ঢাকাকে কেন্দ্র করে এবং মূলত পত্রপত্রিকার প্রয়োজন মেটানোর জন্য প্রচুর কি ছোট গল্প লেখা শুরু হয়। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদি এটা গত বছর এসে না থাকে এই বছর অবশ্যই আসবে যে 47 পরবর্তী ছোট গল্পের ধারা। ছোট গল্প নিয়ে প্রশ্ন থাকবে, কারণ
এক এক সময় এক একটা সাহিত্য বেশি প্রসপারিটি লাভ করেছিল। যেমন রবীন্দ্রনাথের সময় কি প্রসপারিটি লাভ করেছিল, সেটা ছিল কি গীতি কবিতা। মাইকেল মধুসূদন দত্তের সময় মহাকাব্য। ওকে, আবার আমরা দেখতে পাই যে ব্রিটিশ পিরিয়ডে রবীন্দ্রনাথের পরে শরৎচন্দ্র বঙ্কিম, ওই সময় আমরা দেখতে পাই উপন্যাসের একটা ধারা বেশি হলো। হ্যাঁ, কিন্তু আমাদের 47 পরবর্তীতে এসে দেখতে পেলাম, না যাক সমস্যা নেই, আমার কথা বোঝা গেলেই হচ্ছে। 47 পরবর্তী ধারাতে দেখা গেল যে কি আমাদের ছোট গল্পটা খুব বেশি প্রায়োরিটি পেল। তো আমাদের 47-এর ঘটনা তো বিশাল একটা ঘটনা। এই সময় আমাদের এই কিছুদিন আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আমাদের সামন্ত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে উঠেছে, মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতেছে। তারপরে তোমার এই বেকারত্ব, মহামারী, হ্যাঁ, তারপর হলো তোমার বিভিন্ন ধরনের যে সাম্রাজ্যবাদী চিন্তা, মানে পুরো একটা টালমাটাল অবস্থা এই 47 পরবর্তী সময়টা, মানে আমাদের 50-এর দশকটা। হ্যাঁ, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, জমিদারি প্রথা হলো, তারপরে রাজতন্ত্র শেষ হলো। ওকে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ হলো, সমাজে চাকরিজীবী শ্রেণী তৈরি হলো। ওকে, আমাদের আস্তে আস্তে ব্যবসায়ী শ্রেণী তৈরি হলো, কৃষির থেকে মানুষ আস্তে আস্তে অন্য পেশাতে আসতে লাগলো, মানুষ পেশা পরিবর্তন করতে লাগলো। আগের দিনে দেখা যেত যে কি বাপদাদা 14 পুরুষ ধরে একই পেশা ছিল, কিন্তু এটাতে কি তারা এটা চেঞ্জ হতে লাগলো। এই যে একটা পরিবর্তন, সভ্যতা তো তোমার এটা না, এটা হচ্ছে সমাজ পরিবর্তন। সমাজ সভ্যতা এক না, সংস্কৃতি এক না, ঠিক আছে? সভ্যতা হচ্ছে আমাদের যা আছে তা হচ্ছে আমাদের সভ্যতা, আর আমরা যা তা হচ্ছে আমাদের সংস্কৃতি। ওকে, আর আমরা যেই ব্যবস্থায় থাকি সেটা হচ্ছে আমাদের সমাজ। যেমন ধরো আমাদের পরমাণু বোমা নাই, কিন্তু পরমাণু বিদ্যুৎ আছে। আমাদের আবার কি অনেক ধরনের, আমাদের দেশে প্রযুক্তিগত দিক থেকে আমেরিকা বা ইউরোপের তুলনায় অনেক বেশি পিছিয়ে আছে, তাই না? তাহলে আমাদের সভ্যতা ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক পিছিয়ে আছে, ঠিক আছে? আবার দেখো সংস্কৃতি, আমেরিকা এক ধরনের সংস্কৃতি, আমাদের দেশে এক ধরনের সংস্কৃতি। আমেরিকার মানুষের খাদ্যাভ্যাস একরকম, আমাদের এক ধরনের খাদ্যাভ্যাস। ওকে, পাহাড়িদের এক ধরনের খাদ্যাভ্যাস, বাঙালির এক ধরনের খাদ্যাভ্যাস। আবার সমাজ ব্যবস্থা দেখো, আমেরিকার সমাজ কীরকম, আমাদের দেশের সমাজ কীরকম। আমাদের দেশে সাধারণত সবাই কি মানে বিয়ে করে, বিয়ের পরে সংসার করে। আমেরিকাতে তো বিয়ে ছাড়াই সংসার করে, তাই না? ওটা ওখানে খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে এরকম করে আমাদের অনেক কিছুতে পরিবর্তন বা পার্থক্য আমরা দেখতে পাই। তা আমাদের এই সমাজ ব্যবস্থা আমরা কিছু পরিবর্তন দেখতে পেলাম 47 পরবর্তীতে এসে। দেখো এই যে বললাম যে মানুষ তার পেশা চেঞ্জ করতেছে, তার খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, তার এই আমাদের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে, দেশ পরিবর্তন হচ্ছে, তাই না? এই সব কিছু পরিবর্তন হচ্ছে, এবং এই বিভিন্ন বৈচিত্র্য আমরা তখন পেতে লাগলাম। ফলে আমাদের কি জীবনের একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ছোট গল্পে কি প্রধান উপজীব্য হয়ে উঠল। তো 47 পরবর্তী ছোট গল্পের ধারায় খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমেদ মানে 47-এর পরবর্তী ছোট গল্প রচনায় আমাদের যে সমাজ জীবনটা ছিল সেটাকে তিনি একজন শিল্পীর দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে তুলে ধরেছেন। একাধারে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, আইনজ্ঞ ছিলেন। জি স্যার, তোমরা থার্ড ইয়ার নয় স্যারের সাথে ক্লাস করো, থার্ড ইয়ার ক্লাস করছো?
আচ্ছা, তাহলে আমি তোমাদেরটা শেষ করে দিচ্ছি। আইনজ্ঞ ছিলেন এবং তার সবচেয়ে বড় লেখনী পাওয়ার ছিল কি বিদ্রূপাত্মক লেখা। এই বিদ্রূপাত্মক লেখা লিখে তিনি সমাজের যে বিভিন্ন ভণ্ড প্রতারক যারা আছে, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের মুখোশটা তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার অন্যতম গল্পগ্রন্থগুলো, ছোট গল্প গ্রন্থগুলো হলো আয়না, যেটা তোমাদের ফোর্থ ইয়ারে কিন্তু পাঠ্য আছে। হ্যাঁ, এই আয়নাটা তোমরা অবশ্যই পড়বা। আয়না গল্পটা পড়লে আমাদের সমাজে ধর্মের নামে যে কিছু ভণ্ড ব্যবসায়ী আছে, এই ধর্মের নামে ভণ্ড ব্যবসায়ীদের সত্যিকারের চেহারাটা তোমরা দেখতে পাবে। সবগুলো গল্প পড়বা, জাস্ট তোমার সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে দেখা লাগবে না, তুমি দেখবা যে কি, হ্যাঁ, তুমি জাস্ট এই হিসেবে পড়বা যে কি এটা পড়লে আমি অনেক ভালো একটা আনন্দ পাবো। হ্যাঁ, এই যে এভাবে পড়বা, অনেক সমাজ বাস্তবতা তুমি নিজেই তুমি কি বুঝতে পারবে। এখন যদিও এখানে আয়না গল্পটাতে আমরা এরকম সমাজের বিভিন্ন শ্রেণীর ভণ্ডামি দেখতে পাবো, হ্যাঁ, পাশাপাশি কিন্তু এটা আমাদেরকে কি করে, এটাও শিখাবে যে এই ভণ্ডদের থেকে চিনে রাখতে পারলে আমরা ভবিষ্যতে কি এখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো তার অন্যতম আরেকটা গল্প হচ্ছে ফুড কনফারেন্স, আসমানি পর্দা, গালিভারের সফরনামা। এগুলো তার অন্যতম কি প্রধান ছোট গল্প গ্রন্থ। তো তোমাদেরকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি ছোট গল্প নিয়ে লিখতেছো, লেখকের অবশ্যই আবুল মনসুর আহমেদকে নিয়ে লিখতে গেলে তোমাকে এখন অবশ্যই এই প্রত্যেকটা ছোট গল্প গ্রন্থ সম্পর্কে লিখতে হবে, উল্লেখযোগ্য কয়েকটা গল্পের সামারি লিখতে হবে। ওকে, তুমি জাস্ট এতটুকু লিখে দিলে হবে না। আবুল মনসুর আহমেদ অনেক বড় আইনজ্ঞ ছিলেন, অনেক দিন রাজনীতিবিদ ছিলেন, তিনি সমাজের এই করছেন সেই করছেন ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, এগুলো লিখলে হবে না। যেহেতু তোমাকে বলতেছে যে ছোট গল্পের ধারায় আবুল মনসুর আহমেদের অবদান বর্ণনা করো, তখন তোমাকে ডেফিনেটলি তার কিছু গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করতে হবে। গল্পগ্রন্থের কয়েকটা গল্পের চরিত্র, গল্পের সারাংশ ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে। বুঝে গেছে? ছোট গল্পের ধারায় আরেকজন শক্তিমান লেখক ছিলেন শওকত ওসমান। তোমরা এটা প্রথম বর্ষে তোমরা কৃতদাসের হাসি যে উপন্যাসটা পড়েছিলে না, সেই প্রথম বর্ষে যে কৃতদাসের হাসি উপন্যাসটা যিনি লিখেছিলেন তিনি শওকত ওসমান। তিনি কিন্তু কি ছোট গল্পের ধারাতেও কি একটা দারুণ অবদান রেখেছিলেন এবং তিনি মূলতই ছিলেন একজন কথা সাহিত্যিক। তার পৈতৃক সূত্রে তার নাম ছিল শেখ আজিজুর রহমান। তার শওকত ওসমানের আসল নাম কি শেখ আজিজুর রহমান। তো অনেক সময় লেখকরা, বড় বড় লেখকরা তাদের নাম পরিবর্তন করেন। এখানে তাদের অনেকগুলো বিষয় থাকে। প্রথমত অনেকেরই নাম তো তার সে নিজে রাখে না, তার বাবা মাই রাখে। হ্যাঁ, এখানে তার কোনো ইয়ে থাকে না। পরবর্তীতে এসে তার নামটা তার যদি পছন্দ না হয় সেটা সে পরিবর্তন করে চেঞ্জ করেন। আবার অনেক সময় ছদ্ম বেশে লেখার জন্য চেঞ্জ করে লিখেন। এরকম অনেকগুলোই বিষয় থাকে, সিকিউরিটি অনেক কিছু বিষয় থাকে। ওকে, তো তিনি নাটক উপন্যাস অনেক কিছু লিখেছেন। তবে তিনি সবচেয়ে বড় যেটা ছিল যে মুক্ত চিন্তার বুদ্ধিজীবী তিনি ছিলেন এবং এই তার লেখনীতেও আমরা সেটা দেখতে পাই। যেমন তোমরা যে কৃতদাসের হাসি উপন্যাসটা পড়ছো, সেখানে তিনি কি একটা রূপকের আড়ালে, হ্যাঁ, রূপকের আড়ালে আমাদের যে পরাধীন বাংলাদেশের কথাটা তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। তার অন্যতম গল্পগ্রন্থ হলো জুনু আপা অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, প্রস্তর ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তব বঙ্গে, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা ছোট গল্প, পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, নেত্রপথ, উভশৃঙ্গ, পিজরাপল, উপলক্ষ। এগুলো হচ্ছে তার অন্যতম কি গল্পগ্রন্থ। অনেকগুলো গল্পগ্রন্থ তিনি লিখেছেন। তো তোমরা পরীক্ষায় যতগুলো পারো গল্পগ্রন্থ সম্পর্কে লিখবে। এখন প্রশ্ন হচ্ছে যে গল্পগ্রন্থগুলোর নাম তোমাদের মনে থাকবে তখনই যখন তোমরা এই গল্পগ্রন্থ সম্পর্কে একটু কি আলোচনা করবে, বা এই গল্পগ্রন্থে কি কি গল্প আছে বা এই গল্পগুলোর কাহিনী কি, এগুলো সম্পর্কে যখন তোমার একটু ধারণা থাকবে তখন তুমি কি এই গল্পের নামগুলো মনে রাখতে পারবে। এরপরে আসে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো যে কি লাল সালু, তার যে বিখ্যাত উপন্যাস,
হ্যাঁ, এবং তোমাদের 4th ইয়ারে একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস আছে চাঁদের অমাবস্যা, এটাও সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। তো তিনি কল্লোল যুগের সাহিত্যিক ছিলেন এবং তার লেখনীতে ইউরোপিয়ান ধারার যে অনেক কিছু আমাদের ভিতরে তিনি বাংলা সাহিত্যের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। তার অন্যতম একটা বিষয় হচ্ছে যে কি, চৈতন্য প্রবাহ রীতি। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখনীতে একটা জিনিস হচ্ছে চৈতন্য প্রবাহ রীতি, তিনি আমাদের লেখনীতে প্রবেশ করিয়েছিলেন। যেমন ধরো চৈতন্য প্রবাহ রীতিটা যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানুষ টিকে থাকার জন্য সব কিছু করে, তাই না? আমরা টিকে থাকার জন্য সব কিছু করি। এই যে মনে করো যতই ইয়া হোক না কেন, আমাদের টিকে থাকার জন্য সরকারি চাকরি করি, অনেক সময় অনেক কথা বলতে পারি না, নীরবে হজম করি। কেন? সরকারি চাকরি করি, কারণ আমার একটা চাকরি এখন খুব দরকার, বেঁচে থাকার জন্য আমার চাকরিটা খুব দরকার কিনা। হ্যাঁ, এখন তো আমি অন্য ব্যবসাও করতে পারবো না, অন্য কিছু করতে পারবো না, তাই এই জন্য সরকারি চাকরিজীবী হিসেবে আমাকে অনেক কথা হজম করতে হয়। তা আমরা এই চৈতন্য প্রবাহ রীতি বা চেতনা প্রবাহ রীতি এরকম অনেক নামে বলে, যে আমাদের এই জিনিসটা আমাদের সাহিত্যে তিনি কি দেখিয়েছেন। আমরা যেমন লাল সালু উপন্যাসে মজিদকে দেখি, মজিদ কি করেছে? মজিদ বেঁচে থাকার তাগিদে, নিজে সার্ভাইভ করার জন্য সে কি একটা সময় গিয়ে ওই মাজারের ব্যবসা শুরু করে। ওকে, তো তার ছোট গল্পের অন্যতম ছোট গল্প হচ্ছে নয়নচারা, যেটা তোমার এই যে ডিগ্রির পরীক্ষার্থীদের একটা গল্প হিসেবে আছে, নয়নচারা। এখানে আমু নামে একটা ছেলে, সে দুর্ভিক্ষের সময় শহরে আসে, ভেবেছিল যে কি শহরে আসলে তার কি হবে, খাদ্যের অভাব হবে না। তার গ্রামের নাম ছিল নয়নচারা, কিন্তু শহরে এসে সে শহরের মানুষের ভিতরে আরো বেশি কি দেখতে পেল? হ্যাঁ, অভাব না, সে শহরের মানুষের ভিতরে আরো বেশি নৃশংসতা দেখতে পেল। গ্রামের মানুষ অন্তত একজন আরেকজনকে খোঁজ খবর রাখে, শহরের মানুষ তাও রাখে না। তো শেষ মুহূর্তে হঠাৎ করে একটা মেয়ে আমুকে কিছু খাবার খেতে দেয়, এবং এটা দেখে তার কাছে মনে হলো যে কি তোমার বাড়ি কি নয়নচারা নাকি, এরকম করে জিজ্ঞাসা করে। মানে তার মনে হয়েছে যে এই মেয়েটা নিশ্চয় নয়নচারা গ্রাম থেকে এসেছে। তো এই যে বিষয়টা নয়নচারা গ্রামে আমরা সেটাই দেখি। জাহাজি গল্পে দেখি একজন জাহাজেরিয়া, দুইজন সারেঙের সাথে জীবনের কথা আসছে। হ্যাঁ, তারপর তার আরেকটা গল্প হচ্ছে খুনি। ওকে, এক খুনি এক জায়গায় খুন করে, সে খুন করে আরেকটা অনেক দূরে একটা গ্রামে গিয়ে ওখানে দর্জি হিসেবে এক বাসায় আশ্রয় নেয়, ওখানেই বিয়ে শাদী করে। ওকে, পরবর্তীতে এরকম ইয়া হয়। তারপরে দুই তীর ও অন্যান্য গল্প, একটি তুলসী গাছের কাহিনী, তার অন্যতম একটা বিখ্যাত গল্প। হ্যাঁ, যেটা হচ্ছে যে কি দেশ ভাগের ফলে কি হলো, অনেক মুসলিম এখানে চলে আসলো, তো এখান থেকে অনেকে হিন্দু তো কি ইন্ডিয়াতে চলে গেছে, এখানে যা ছিল তা যান বাঁচানোর জন্য রেখে যেটা যেভাবে ছিল সেভাবেই চলে গেছে। তো এখানে ভাসমান কিছু মানুষ এসে একটা বাড়ি দখল করে, এবং ওখানে দেখা যায় যে একটা তুলসী গাছ ছিল। হিন্দু বাড়িতে সাধারণত কি একটা তুলসী গাছ থাকে, তো সে ওই তুলসী গাছটা একদম মরো অবস্থা, তো ওখানে একজনের গৃহকর্ত্রী যে পানি দিচ্ছে, তুলসী গাছটা জ্যাতা হয়ে উঠে। ওকে, আবার একটা সময় তাদেরকে ওখান থেকে চলে যেতে হয়। ওকে, তারপরে হচ্ছে যে কি সেখানে আবার তুলসী গাছটা আবার আগের মতো ইয়ে হয়ে যায়। তো এই যে তুলসী গাছের কাহিনী এভাবে চলে আসলো। পাগড়ি, কেয়ারা, নিষ্ফল জীবন, নিষ্ফল যাত্রা, গ্রীষ্মের ছুটি, মালেকা, স্তন, মতিনুদ্দিনের প্রেম, এরকম আরো অনেকগুলো ছোট গল্প আমরা এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখতে পাই। তো তোমরা মূলত এই তিনজন, আরেকজন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষক ছিলেন। ওনার ছোট গল্পগুলো অনেক বেশি সাবলীল এবং আকর্ষণীয়। একটা তার লেখনীর একটা স্পেশালিটি হচ্ছে যে আশাবাদী সংগ্রাম। হ্যাঁ, আশাবাদী জীবন তার লেখনীতে ফুটে ওঠে। আর বর্তমান যে আমাদের নাগরিক জীবনের যে বিকারগ্রস্ততা, মানে বিকৃত কিছু বিষয় নাগরিক জীবনে, হ্যাঁ, সেটাও তিনি উপস্থাপনে বেশি আগ্রহী ছিলেন। তোমরা দেখবে যে শহরের মানুষের ভিতরে কিছু বিকৃতি আছে যেটা গ্রাম সাধারণ মানুষের ভিতরে নাই, তাই না? যেমন ধরো কি শহরের মানুষ পাশের ফ্ল্যাটে কে আছে কেউ জানে না, খোঁজ খবর নাই, আছে?
নাই। গ্রামের মানুষ আশেপাশে গ্রামেরও 10 ঘরের খবরও রাখে। গ্রামে এই জন্য সিসিটিভি ক্যামেরা লাগে না, শহরে সিসিটিভি ক্যামেরা লাগে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগে না, শহরে লাগে। কেন? কারণ গ্রামে কেউ না কেউ একজন তোমার উপর সবসময় নজর রাখতেছে। তা আমাদের পাশের বাসার এক মহিলা ছিল, হ্যাঁ, বেচারি মারা গেছে। তা আমরা নিশ্চিত থাকতাম যে আমাদের বাসায় কে আসতেছে যাচ্ছে, ওই মহিলা সব কিছু খবর রাখে, দিন রাত 24 ঘন্টা। রাত্রে 3টার সময় কে আসছে সেটাও তার খবর নজরে থাকে। তো যাই হোক, এই যে বিকারগ্রস্ত জীবন আমরা দেখি শহরের, ওকে, সেটা দেখি। 1952 সালে ভাষা আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। তার প্রথম উপন্যাস ছিল 23 নম্বর তৈলচিত্র, বিখ্যাত একটা উপন্যাস 23 নম্বর তৈলচিত্র। তা আলাউদ্দিন আজাদের লেখকের ভাষাটা একটা শানিত ভাষার লেখক তিনি ছিলেন, এবং বাস্তব জীবনটাকে তিনি ফুটিয়ে তুলেছেন খুব সাবলীলভাবে। তার অন্যতম বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে যে তোমার জেগে আছি, ধানকন্যা, মৃগনাভি, উজান তরঙ্গে, স্বপ্ন আমার। এই সবগুলো গল্পই কি তার আমাদের কি দেখায়? আমাদেরকে দেখায় যে তিনি বাস্তবতাকে কিভাবে, বাস্তব সমাজ ব্যবস্থাটা আমাদের সামনে তুলে ধরেন। হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত জীবনের যে নানা ধরনের টানাপোড়েন, হ্যাঁ, বা আমরা যে আধুনিক শিক্ষিত মানুষের ভিতরে যে নানা ধরনের দ্বন্দ্ব কাজ করে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। আবু ইসহাক, আজকে আমরা ছোট গল্পের যে ধারাটা সেটা নিয়ে পুরোপুরি আলোচনা করব। আবু ইসহাক, এরপরে আসেন আবু ইসহাক। আবু ইসহাকের জন্ম বর্তমান মাদারীপুরে, আগে ছিল ফরিদপুর জেলা, হ্যাঁ, বা শরীদ। তো তিনি আমাদের এই যে আগে জিল্লু স্যার ছিল, জিল্লু স্যার ছিলেন না আমাদের, জিল্লু স্যার এখন ওই যে নড়িয়াতে আছে। হ্যাঁ হ্যাঁ, তো তিনি 21 বছর বয়সে তার সূর্য দিগল বাড়িটা রচনা করেন। তার এই সূর্য দিগল বাড়িটা এখন অনার্স ফার্স্ট ইয়ারে পাঠ্য করা হয়েছে। তো এবং এটা প্রকাশ করার সময় তার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কেউ প্রকাশ করবে না, কেউ এটা নেবে না, এই সেই। পরে একটা সময় গিয়ে প্রকাশিত হয়, এবং প্রকাশিত হওয়ার পরে সেটা কি একটা ভালো কি লাইমলাইটে চলে আসে। তো যাই হোক, তিনি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, তবে তার বিখ্যাত গল্পগ্রন্থগুলো হচ্ছে হারেম, মহাপতঙ্গ এবং যোগ। যোগ গল্পটা হয়তো তোমরা ছোটোবেলায় পড়ছো, 6-7-এ, এখন আছে কিনা আমি জানি না। ওই যে ওখানে বাবা ছেলে পাট খেতে যায়, ওকে, সেখানে পাট কেটে তুলে, ওকে, তারপর ওখানে যোগ ধরে, তারপর ওখানে মহাজন একজন সুদের টাকা তাদেরকে দিতে বাধ্য করে, তাদের সুদের টাকা করে জোকের মতো কি এই মহাজনরা শোষণ করে, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে ওঠে। এটা নিয়েই গল্প ছিল, যোগ গল্প। পাওনি না? আরেকটা গল্প ছিল মহাপতঙ্গ। মহাপতঙ্গ দেখা যায় যে কি দুইটা চড়ুই পাখি গল্প করতেছে, যুদ্ধের গল্প বলতেছে। তো যুদ্ধের গল্পে এখানে দেখা যায় যে কি তারা বলতেছে মানুষ এরকম করছে, এত কিছু করছে, এটা করছে। হ্যাঁ, হঠাৎ করে একটা কি বিশাল মহাপতঙ্গ বলতে এটা বিমানকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো বিমানটাকে বিশাল একটা পোকার মতো একটা জিনিস আসে, সেখান থেকে সে ডিম ফেলে, সে ডিমে কি সব কিছু ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে মানুষের সভ্যতার নামে মানুষ যে অসভ্য হয়ে উঠতেছে, মানুষ মানুষকে মারে। আর কোনো প্রাণী কিন্তু অন্য প্রাণীকে মেরে ফেলে না, কিন্তু মানুষ মানুষকে মারে, তাই না? তো এই যে বিষয়টা নিজের জাতিকেই মারতেছে। তুমি দেখবা দেখি একটা গরু আরেকটা গরুকে মারে না, একটা বাঘ আরেকটা বাঘকে মেরে ফেলে না, কিন্তু মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলে। তো এই যে বিষয়টা আমাদের সভ্যতার নামে যে আমরা যে মানুষ সৃষ্টির সেরা জীব, এই কথাটার অমর্যাদা করি, হ্যাঁ, সেটা তিনি মহাপতঙ্গে গল্পে, ছোট গল্পে দেখিয়েছেন। তো এরপরে আসে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের তিনিও আমাদের মতো বাংলার স্যার ছিলেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি করছেন, পড়াশোনা করেছেন। তো একই সাথে উপন্যাসিক, অধ্যাপক ছিলেন। আর তোমরা তার একটা রেইনকোট গল্পটা পড়েছো ইন্টারমিডিয়েটে, রেইনকোট ছোট গল্পটা পড়ছো না? ওখানে যে মুক্তিযুদ্ধের পার্সপেক্টিভে যে জিনিসটা তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে একটা ভয়াবহ পরিস্থিতি, সেটা আমরা রেইনকোট গল্পে দেখতে পাই। ওখানে নুরুল হুদা যে কেমিস্ট্রি লেকচারার, ঠিক আছে, তিনি রেইনকোট পরেন, তার শালক, এই মুক্তিযোদ্ধা শালকের রেইনকোট পরেন, এবং একটা সময় গিয়ে তার এই রেইনকোট পরার কারণে তার ভিতরে কি হয়, একটা সাহস সঞ্চারিত হয়।
তো এই জিনিসটা তিনি দেখিয়েছেন। এবং এখানে আরেকটা যে বাংলার বর্ষার যে রূপ বা বর্ষার যে শহরে বর্ষার যে বিষয়টা, সেটা আমরা ওখানে দেখতে পাই। এছাড়া তার অন্যান্য কিছু ছোট গল্প আছে, অন্য ঘরে অন্য শহর, দুধে ভাতে উৎপাত, হ্যাঁ, ইত্যাদি তার কি ছোট গল্প। এরপরে অন্যান্য অনেক লেখক ছোট গল্প নিয়ে রচনা করেছেন। তার ভিতরে মাহবুবুল আলম, সর্দার জয়নুদ্দিন, শামসুদ্দিন আবুল কালাম, জহির রায়হান, হ্যাঁ, বিশেষ করে জহির রায়হান তার অন্যতম একটা গল্পগ্রন্থ হচ্ছে সূর্যগ্রহণ, হ্যাঁ, শওকত আলীর লেলিহান সাদ, রশিদ হায়দারের অন্তরে ভিন্ন পুরুষ, আবুল মান্নান সৈয়দের সত্যের মতো বদমাস। তো তোমাদের এত কিছু ডিটেলস মনে থাকবে না, এভাবে করতে গেলে আমাদের ছোট গল্পকারের শেষ নাই। তোমরা এখানে মূলত এই কয়েকজন লেখক সম্পর্কে ভালো করে জেনে নিবে। তার ভিতরে আখতারুজ্জামান ইলিয়াস, আবু ইসাহাক, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান এবং আবুল মনসুর। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনজন, আবুল মনসুর, শওকত ওসমান এবং সৈয়দ ওয়ালিউল্লাহ। এই তিনজন নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে, সেটা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত অথবা রচনামূলক। বুঝে গেছে? তো ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এতটুকুই তোমাদের। তো আমাদের আগামী সপ্তাহে আমরা আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।